আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইফুল ইসলাম সবুজ। আজকে আপনাদের সামনে তুলে ধরবো জাপানের ভিজিট ভিসার ডকুমেন্ট নিয়ে। কি কি ডকুমেন্টস আপনার লাগবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনাদের ভিজিট ভিসা করতে কোনো ধরনের সমস্যা না হয়। এখন যে বিষয়টা সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটি পাসপোর্ট, যার মেয়াদ 7 মাস মিনিমাম থাকতে হবে। কারণ 7 মাসের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না, আপনাকে ভিসা রিজেক্ট করা হবে, আপনার ভিসা রিজেক্ট করা হবে। এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন আপনার পাসপোর্টের মেয়াদ যেন মিনিমাম 7 মাস থাকে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাকে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে, কারণ আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের উপরে নির্ভর করবে আপনি ভিসা পাবেন কি না। হ্যাঁ, তার মানে এই নয় যে ভিসা অ্যাপ্লিকেশন খুব ভালোভাবে ফিল আপ করলেই আপনি ভিসা পেয়ে যাবেন, কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনি ঠিক মতো পূরণ না করেন তাহলেও কিন্তু ভিসাটা আপনি পাবেন না। এই জন্য আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় অবশ্যই খুব সতর্কতার সাথে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি অবশ্যই কম্পিউটারের মাধ্যমে করার চেষ্টা করবেন, তাতে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে এবং আপনি আপনার তথ্যগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। এরপর আমি যে বিষয়টা তুলে ধরবো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার ফটো সাইজ এবং ফটোটা কি ধরনের হতে হবে। ফটোর সাইজ হবে 2x1.4 ইঞ্চি এবং অবশ্যই তা স্টুডিওতে গিয়ে ল্যাব প্রিন্ট এবং ম্যাট পেপারে কিন্তু আপনার এটা হতে হবে এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা আপনার সাদা থাকতে হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি ছবি যখন তুলবেন অবশ্যই আপনার চোখে চশমা বা মাথায় টুপি এবং যারা ফিমেল ভিসা অ্যাপ্লিক্যান্ট আছেন তাদের অবশ্যই বুরকা পরে অথবা হিজাব পরা অবস্থায় আপনি ছবি তুলতে পারবেন না, এবং হিজাব যদি পরেনও তাহলে অবশ্যই আপনার কানটা আপনার খোলা থাকতে হবে এবং মুখটা স্পষ্টভাবে দেখা যেতে হবে। এবং অবশ্যই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার এই ফটোটা তোলা হয়েছে কিনা। এরপর যে বিষয়টা আমি তুলে ধরবো সেটা হচ্ছে একটি কাভার লেটার লাগবে আপনার। সেই কাভার লেটারটা আপনি ভিসা অফিসার বরাবর আর আপনাকে লিখতে হবে এবং কাভার লেটারে আপনি যে জিনিসগুলো উল্লেখ করবেন, আপনি কে, আপনার নাম কি, আপনার পাসপোর্ট নাম্বার, আপনি কি করেন, আপনি যদি চাকরি করে থাকেন সে চাকরির মানে কোন পোস্টে আপনি চাকরি করে থাকেন, আপনার যদি ব্যবসা থাকে সে ব্যবসার আপনি কি, সেটা কি আপনি প্রোপাইটার নাকি আপনি কোনো লিমিটেড কোম্পানির এমডি, সেই জিনিসগুলো তুলে ধরবেন। এবং এর আগে আপনি কোন কোন দেশ আপনি ভ্রমণ করেছেন এবং আপনি জাপানে গিয়ে কোন কোন জায়গাগুলো আপনি সাইট সিইং করতে চান সেই জিনিসগুলো স্পষ্টভাবে উল্লেখ করবেন। এবং কাভার লেটারে অবশ্যই আরেকটা জিনিস উল্লেখ করবেন, আপনার এই যাত্রার যে খরচ এবং আপনার যে ভ্রমণের খরচ এটা কে বেয়ার করবে, আপনি করবেন নাকি আপনার কোনো গ্যারান্টর করবে। যদি গ্যারান্টর করে তাহলে সেই জিনিসগুলো আপনাকে উল্লেখ করতে হবে কাভার লেটারের মধ্যে। এরপর আসি আপনার প্রফেশনাল কাগজপত্র কি কি লাগবে। এখন সেটা হচ্ছে যে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার একটা এনওসি লাগবে। এনওসি মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, যেটা আপনার এমপ্লয়ার আপনাকে দিবে। সেই এনওসিতে অবশ্যই আপনার নাম, পদবি, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার আইডি নাম্বার এবং আপনার ওখানে আপনি কতদিন ধরে আছেন ওই প্রতিষ্ঠানে, হ্যাঁ, এবং আপনি কতদিনের জন্য আপনি সেই জাপান যেতে চান সেই জিনিসগুলো, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, সেই জিনিসগুলো সুস্পষ্ট আকারে উল্লেখ করতে হবে। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে আপনার এই চাকরিজীবী হলে আপনার ভিজিটিং কার্ড এবং আইডি কার্ডের কপি, এই জিনিসগুলো কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে হবে। একজন চাকরিজীবীর জন্য আরেকটি বিষয় যেটা দরকার সেটা হচ্ছে যে তার স্যালারি সার্টিফিকেট। উনি যে জাপান ভ্রমণে সক্ষম সেই জিনিসটা প্রমাণ করার জন্য তার ইনকাম সোর্স এবং প্রতি মাসে তার কত টাকা ইনকাম বা বাৎসরিক কত টাকা ইনকাম সেই জিনিসটা উল্লেখ করা প্রয়োজন। যে কারণে এখন চাকরিজীবীর জন্য এনওসি সার্টিফিকেটের পাশাপাশি
আপনাকে অবশ্যই একটা স্যালারি সার্টিফিকেট দিতে হবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি নিয়ে আমরা একটু আলোচনা করি। একজন ভ্রমণকারীকে অবশ্যই তার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা ভিসা অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে। এখন কথা হলো যে আপনার এই ব্যাংকে কত টাকা মিনিমাম থাকতে হবে। অবশ্যই আপনাকে 5 থেকে 10 লক্ষ টাকা সেভিংস আপনাকে দেখাতে হবে। কারণ একটা উন্নত দেশ, জাপানের মতো একটা উন্নত দেশে আপনি যাবেন, অথচ আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা নেই, তাহলে তো আসলে ভিসা অফিসার কনভিন্সড হবে না যে আপনি জাপানে যে ঘুরে আবার আসতে পারবেন। যে কারণে আপনাকে মিনিমাম 5 থেকে 10 লক্ষ টাকা অ্যামাউন্টের মধ্যে একটা অ্যামাউন্ট আপনাকে ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে। সাথে সাথে অবশ্যই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা আপনি ব্যাংক থেকে তুলবেন। এটা অনেকেই ব্যাংক স্টেটমেন্ট আনে কিন্তু সলভেন্সি আনে না। তবে একটা জিনিস হলো যে কাগজপত্র যত আপনি বেশি নিয়ে যাবেন সেটাই মঙ্গলজনক। হঠাৎ করে দেখা গেছে যে আপনার কাছ থেকে ভিসা অফিসার একটি কাগজ চেয়ে বসলো কিন্তু আপনি দিতে পারলেন না, এটা কিন্তু রিজেকশনের একটা বড় কারণ। এই জন্য ব্যাংক স্টেটমেন্টের সাথে অবশ্যই ব্যাংক সলভেন্সিটা নিয়ে যাবে। আরেকটি ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্যাক্স ডকুমেন্টস। আপনি কি রেগুলার ট্যাক্স পেয়ার কিনা সেটা কিন্তু একটু ভিসা অফিসার দেখতে চাবে। কারণ জাপানের মতো উন্নত রাষ্ট্র, তারা কিন্তু ট্যাক্সটাকে অনেক গুরুত্ব দেয়। যে কারণে আপনাকে অবশ্যই 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 আপনাকে রেগুলার ট্যাক্স পেয়ার হতে হবে। এবং ট্যাক্স পেয়ার যদি আপনি না হন তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্য গত 3 বছরের আপনাকে ট্যাক্স সার্টিফিকেট এবং সাথে সাথে রিটার্ন যখন জমা দেন সেই রিটার্নের সাথে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটাও আপনাকে জমা দিতে হবে। এরপর আসি ট্রাভেল আইটিনারি নিয়ে। ট্রাভেল আইটিনারি কিন্তু আপনার ভিসার জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ট্রাভেল আইটিনারি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভ্রমণ সূচি। তার মানে আপনি জাপানে গিয়ে কোন শহরটা আপনি দেখতে চান এবং কোন শহরের কোন কোন জায়গাগুলো বা কি কি স্থাপনাগুলো আপনি দেখতে চান সেই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করবেন। সেটা আপনি এমনভাবে উপস্থাপন করতে হবে সেখানে যাতে ভিসা অফিসার কনভিন্সড হয় যে না, এই লোকটা আসলেই প্রকৃতভাবে একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি, একে আসলে ভিসা দেওয়া যায়। যে কারণে ট্রাভেল আইটিনারি আপনাকে এমনভাবে সাজাতে হবে যাতে সেই আইটিনারিতে আপনার এমন কিছু স্থাপনা, এমন কিছু দর্শনীয় স্থান থাকে যেগুলো ওই দেশের খুবই বিখ্যাত এবং সেই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে ট্রাভেল আইটিনারিতে উপস্থাপন করতে হবে। ফ্লাইট রিজার্ভেশন মানে আপনার এয়ার টিকিট বুকিং, এটা আপনার অবশ্যই আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাকে সাবমিট করতে হবে। কারণ আপনি কবে যাবেন, কোন ফ্লাইটে যাবেন, কোন এয়ারলাইন্সে যাবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে তাকে জানাতে হবে এবং সেইটা এই ফ্লাইট রিজার্ভেশনের তথ্যগুলো কিছু একটা অংশ কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মেও কিন্তু উল্লেখ করতে হয়। যে কারণে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই ফ্লাইট রিজার্ভেশন বা এয়ার টিকিট বুকিংটা দিতে হবে। পাশাপাশি আপনার যে জিনিসটা অবশ্যই দাখিল করতে হবে সেটা হচ্ছে হোটেল বুকিং। আপনি জাপানের কোন শহরে আপনি অবস্থান করতে চান, কতদিন অবস্থান করতে চান, সেটার একটা তথ্য আপনাকে হোটেল বুকিংয়ের মধ্যে থাকে। যে কারণে আপনাকে হোটেল বুকিং দিয়ে, এখান থেকে হোটেল বুকিং দিয়ে আপনাকে কিন্তু জাপান যেতে হবে। তো যে কারণে আপনার হোটেল বুকিংয়ের একটা বুকিং কপি আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে। এখন আসেন এনআইডি কার্ড। আমাদের এনআইডি কার্ডটা নর্মালি বাংলা এবং ইংরেজি মিশ্রিত থাকে, যে কারণে হয়তো ওখানে নামটা শুধু আপনার ইংলিশে আছে কিন্তু অন্যান্য তথ্য যেমন বাবার নাম, মায়ের নাম, এগুলো কিন্তু আপনার বাংলায় আছে। এ কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ট্রান্সলেট করে, ইংলিশে ট্রান্সলেট করে নোটারি পাবলিকের মাধ্যমে উপস্থাপন করতে হবে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আপনাকে নবায়নকৃত ট্রেড লাইসেন্স আপনাকে দাখিল করতে হবে। নবায়নকৃত বলতে একেবারে আপডেট, এই আপডেট ট্রেড লাইসেন্সটি আপনাকে দাখিল করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে ট্রেড লাইসেন্স সবসময় বাংলায় হয়ে থাকে, যে কারণে ট্রেড লাইসেন্সটাকে আপনাকে ট্রান্সলেট করে নোটারি পাবলিক করে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাকে জমা দিতে হবে।
আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা অনেকেই অনেক সময় চেয়ে ফেলে। যেমন ধরেন আপনি ভিসা অফিসার আপনার কাছে হয়তো হঠাৎ করে চেয়ে ফেলতে পারে যে আপনি যে জাপান যাবেন, তাহলে আপনার কি ইন্স্যুরেন্স করা আছে কিনা। অনেকে চায়, অনেকে চায় না, কিন্তু আমি মনে করি ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনার সাথে রাখা উচিত। আর সবচেয়ে বড় কথা, এখন আমি যেসব ডকুমেন্টসগুলোর কথা বলবো আপনাকে, সেই ডকুমেন্টসগুলো আপনি সাথে রাখা উচিত। ম্যাক্সিমাম সময়ে চায় না, কিন্তু যদি কোনো কারণে কোনো ভিসা অফিসার চেয়ে বসে, তাহলে কিন্তু আপনাকে এটা সাবমিট করতে হবে। আর যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। ম্যারেজ সার্টিফিকেট একটা ডকুমেন্টস, যেটা হচ্ছে হয়তোবা আপনার কাছে নাও চেতে পারে, কিন্তু চাইলে তো আপনাকে দিতে হবে, যে কারণে আপনি ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে যাবেন। আরেকটা বিষয়, সেটা হলো সর্বশেষ যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আপনি এর আগে যেসব দেশে ভ্রমণ করেছেন, সেই সব দেশের ভিসা আর কপিগুলো এবং অ্যারাইভাল এবং ডিপার্চারের যে সিলগুলো থাকে, সেই সিলগুলো যে পাতায় থাকে, সেই পাতার কপি সহ সবগুলো ভিসার ফটোকপি আপনাকে আপনার অ্যাপ্লিকেশনের সাথে দাখিল করতে হবে। একটা বিষয় অবশ্যই আপনাদেরকে আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে যেসব ভিসা আগে করেছেন বা আগে আপনি যেসব দেশে গিয়েছেন, সেসব দেশের ভিসার কপিগুলো আপনি তো অবশ্যই দিবেন। কিন্তু অনেকে আবার প্রশ্ন করে যে তাহলে যদি কোনো ফ্রেশ পাসপোর্ট হয়, তাহলে কি ভিসা পাবো না? এখন এটা আসলে টোটালি ডিপেন্ড করে আসলে ভিসা অফিসারের উপর। কারণ ফ্রেশ পাসপোর্টে জাপানের মতো দেশে আসলে ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসা পাওয়াটা আসলে একটু কষ্টসাধ্য। আবার অনেক সময় লাক ফেভার করলে হয়েও যেতে পারে। আরেকটা ব্যাপার হলো, ফ্রেশ পাসপোর্টের ক্ষেত্রে যেসব ভিসাগুলো নর্মালি হয়, সেটা হচ্ছে যদি ওখানে কোনো আপনার রিলেটিভ থাকে, যেমন রিলেটিভের মধ্যে হতে পারে আপনার সন্তান থাকতে পারে, হতে পারে আপনার ভাই থাকতে পারে, হতে পারে অন্য কেউ থাকতে পারে, যাদের কাছে আপনি যেতে চান, তাহলে হয়তোবা অনেক সময় ফ্যামিলি মেম্বার যেহেতু যেতে চায়, তাদের সাথে দেখা করতে চায়, যেমন কোনো মা হয়তোবা তার সন্তানের সাথে দেখা করতে যাবে, মায়ের হয়তো অন্য কোনো দেশে ঘোরা নাই, অন্য কোনো দেশে সে ভ্রমণ করেনি, কিন্তু ভিসা অফিসার হয়তো মনে করলো যে ঠিক আছে, মায়ের যেহেতু সন্তানের কাছে যেতে চায়, তাকে আমি ভিসাটা দিয়ে দিই। সেক্ষেত্রে অনেক সময় ফ্রেশ পাসপোর্টেও আপনার ভিসা হতে পারে। তো এই ছিল আপনার টোটালি জাপান ভিসা নিয়ে ডকুমেন্টেশনগুলো কী কী লাগে সেগুলো নিয়ে আলোচনা করা। আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু আপনাদের আরও জানার বিষয় থাকে, তাহলে আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার, ইমেল আইডি থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি আমাদের মাধ্যমেও আপনি জাপানের ভিজিট ভিসা করতে চান, তাহলেও যোগাযোগ করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমরা আপনাদের যদি কোনো কাজে আসি, আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ হাফিজ।